আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আজকে আমি তোমাদেরকে যে টপিকটা পড়াবো এটা হচ্ছে দ্রাব্যতার গুণাঙ্ক বা সলিউবিলিটি প্রোডাক্ট। এটাকে সংক্ষেপে কেএসপি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আচ্ছা, প্রথমে আমি দ্রাব্যতার গুণাঙ্কের কিছু বৈশিষ্ট্য বা ক্রাইটেরিয়া লিখছি। এই ক্রাইটেরিয়াগুলো একটু খেয়াল করো। 1 নম্বর লেখা হয়েছে কি তাপমাত্রা স্থির থাকে, অর্থাৎ দ্রাব্যতার গুণাঙ্কের ক্ষেত্রে তাপমাত্রা কি থাকবে? স্থির থাকবে। মানে হচ্ছে ধরো আমি FeOH2 এটা একটা লবণ, এটার দ্রাব্যতার গুণাঙ্কের একটা মান পাইলাম আমি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন যদি এই তাপমাত্রাটাকে 25 থেকে বৃদ্ধি করে 30 ডিগ্রি করা হয়, তাহলে এই দ্রাব্যতার গুণাঙ্কের মানটা কি হবে? চেঞ্জ হবে। ঠিক আছে, তার মানে কোনো একটা লবণের দ্রাব্যতার গুণাঙ্কের মান তাপমাত্রার উপরে নির্ভরশীল। নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতার গুণাঙ্কের মানটা নির্দিষ্ট থাকে, তাপমাত্রা চেঞ্জ করা হলে দ্রাব্যতার গুণাঙ্কের মান চেঞ্জ হয়। আবার আরেকটা বিষয় খেয়াল করো, ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা কি FeOH2 লবণের একটা দ্রাব্যতার গুণাঙ্কের মান পাই। আবার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি লবণটা চেঞ্জ করা হয়, ধরো FeOH3 একটা লবণ নিলাম, এই লবণের দ্রাব্যতার গুণাঙ্কের মান কিন্তু আরেকটা হবে। তাহলে দ্রাব্যতার গুণাঙ্কের মান কি তাপমাত্রার উপর নির্ভরশীল। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট লবণের দ্রাব্যতার গুণাঙ্কের মান নির্দিষ্ট থাকে, তাপমাত্রা চেঞ্জ করা হলে ওই লবণের দ্রাব্যতার গুণাঙ্কের মান চেঞ্জ হবে। আরেকটা বিষয় কি, একই তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একই তাপমাত্রায় যদি লবণ ভিন্ন হয় তাহলে দ্রাব্যতার গুণাঙ্কের মান কি হবে? ভিন্ন ভিন্ন হবে। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য কি? 2 নম্বর বৈশিষ্ট্য খেয়াল করো, স্বল্প দ্রাব্য লবণের ক্ষেত্রে দ্রাব্যতার গুণাঙ্ক প্রযোজ্য। তাহলে দ্রাব্যতার গুণাঙ্ক আমরা শুধুমাত্র কার ক্ষেত্রে পাবো? সকল লবণের ক্ষেত্রে পাওয়া যাবে না, শুধুমাত্র স্বল্প দ্রাব্য লবণের ক্ষেত্রে পাওয়া যায়। আমি এর আগের ক্লাসে স্বল্প দ্রাব্য লবণ কি, তীব্র দ্রাব্য লবণ কি, এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার করছিলাম। তাহলে দ্রাব্যতার গুণাঙ্ক কোন লবণের ক্ষেত্রে পাবো? শুধুমাত্র স্বল্প দ্রাব্য লবণের ক্ষেত্রে দ্রাব্যতার গুণাঙ্ক পাওয়া যাবে। আচ্ছা, ধরো কোনো একটা লবণের দ্রাব্যতার গুণাঙ্কের মান দেওয়া আছে, তাহলে আমরা বুঝতে পারবো ওই লবণটা কোন লবণ? স্বল্প দ্রাব্য লবণ। এই জিনিসটা কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা, এখন দেখো 3 নম্বর বৈশিষ্ট্য কি বলা আছে, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে দ্রাব্যতার গুণফল কেএসপির মান শুধুমাত্র কোন লবণের ক্ষেত্রে আমরা পাবো? সম্পৃক্ত। লবণের কোন দ্রবণের ক্ষেত্রে পাবো? শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে পাওয়া যাবে। অসম্পৃক্ত অথবা অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল কেএসপি কি পাওয়া যাবে না। দ্রাব্যতার গুণফল শুধুমাত্র কোন দ্রবণের ক্ষেত্রে পাওয়া যাবে? সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে পাওয়া যাবে। আচ্ছা, তারপর একটা দেখো, সম আয়নের প্রভাব রয়েছে, মানে দ্রাব্যতার গুণফলের মানের উপরে সম আয়নের প্রভাব থাকে না। এই কথাটা ভুল লেখা হয়েছে, সম আয়নের প্রভাব নেই, এটা নেই হবে। আচ্ছা, আবার আমি বলতেছি যে সম আয়নের প্রভাব নেই, দ্রাব্যতা গুণফলের উপর সম আয়নের কোনো প্রভাব নেই। আমরা শুধু এই লাইনটা খেয়াল রাখবো, ঠিক আছে? দ্রাব্যতা গুণফলের উপর সম আয়নের কোনো প্রভাব নেই, এটা দিয়ে আমরা ম্যাথ করবো পরবর্তীতে। হ্যাঁ, আমি আবারও বলতেছি, দ্রাব্যতার গুণফলের উপর সম আয়নের কোনো প্রভাব নাই। সম আয়নের কারণে দ্রাব্যতার গুণফলে কোনো চেঞ্জ হয় না। এটা ম্যাথমেটিক্যাল টার্মে আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, তারপরে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলা আছে, দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে দ্রাব্যতাকে, সলিউবিলিটি দ্রাব্যতা এস কে কোন এককে নিতে হবে? মোলারিটি অথবা মোল পার লিটার এককে নিতে হবে। এটা সম্পর্কে আমরা একটু কথা বলবো। আবার বলতেছি, দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে দ্রাব্যতাকে মোলারিটি অথবা মোল পার লিটার এককে নিতে হবে। ঠিক আছে, এককে নিতে হবে। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু দ্রাব্যতার আরো একটা একক জানি কি, গ্রাম বাই 100 গ্রাম পানি, এরকম একটা একক নিয়ে কিন্তু আমরা অনেক কাজ করছি। কিন্তু দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে দ্রাব্যতার এই এককটা কি ব্যবহার করা যাবে না। কোন একক ব্যবহার করতে হবে? মোলারিটি অথবা কি মোল পার লিটার, এই এককটা আমাদের ব্যবহার করতে হবে। দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে দ্রাব্যতার একক মোলারিটি অথবা মোল পার লিটার ব্যবহার করতে হবে। আচ্ছা, এই জায়গায় আমরা আরো একটা কথা বলি, একটু খেয়াল করো। আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে কি মোল সংখ্যা। মোল সংখ্যার সূত্র আমরা কি জানি? ভর বাই আণবিক ভর, ভর বাই আণবিক ভর, এই বিষয়টা কিন্তু আমরা জানি। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি কোনো একটা ভরকে মোল সংখ্যা নিতে চাই, তাহলে কি করতে হবে? আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। অথবা কোনো একটা মোলকে আমরা যদি ভরে নিতে চাই, তাহলে কি মোলকে আণবিক ভর দিয়ে গুণ করতে হবে। মোলকে যদি আমি আণবিক ভর দিয়ে গুণ করি, মোল কিসে চলে যাবে? ভরে চলে যাবে। আরেকটা বিষয় কি, ভরকে আমরা যদি আণবিক ভর দিয়ে ভাগ দিই, কিসে চলে যাবে? মোলে চলে যাবে। এখন ধরো কোনো একটা লবণের দ্রাব্যতার মান দেওয়া আছে গ্রাম পার লিটার এককে।
এখন আমাদের যে মানটা দেওয়া থাকবে এই মানটাকে আমি যদি আণবিক ভর দিয়ে ভাগ দিই তাহলে এই গ্রাম পার লিটারটা কিসে চলে যাবে, মোল পার লিটার। এই কথা আমাদের খেয়াল রাখতে হবে। ধরো কোনো একটা লবণের দ্রাব্যতার মান দেওয়া আছে গ্রাম পার লিটার এককে, এটাকে আমি যদি মোল পার লিটারে নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ওইটার আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। অথবা কোনো একটা দ্রাব্যতার মান ধরো মোল পার লিটার এককে দেওয়া আছে, তাহলে আমি এই মানটাকে যদি আণবিক ভর দিয়ে গুণ দেই মোল পার লিটার কিসে চলে যাবে, গ্রাম পার লিটার এককে চলে যাবে। আমাদের ম্যাথে এই দুইটা বিষয় কাজে লাগবে। আমি আবারও ক্লিয়ার করতেছি, দ্রাব্যতার একক যদি গ্রাম পার লিটারে থাকে এটাকে আণবিক ভর দিয়ে ভাগ দিলে ওই মানটাকে মোল পার লিটারে চলে যাবে, আর দ্রাব্যতার একক যদি মোল পার লিটারে থাকে এটাকে আণবিক ভর দিয়ে গুণ দিলে গ্রাম পার লিটার এককে চলে যাবে। তাহলে আমরা দ্রাব্যতার গুণফলের যে বিষয়গুলো দেখছি আবার আমরা একটু বলি। দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে তাপমাত্রা কি থাকতে হবে, স্থির থাকতে হবে। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট লবণের দ্রাব্যতা নির্দিষ্ট থাকে, তাপমাত্রা চেঞ্জ হলে দ্রাব্যতা চেঞ্জ হয়। আচ্ছা, দ্রাব্যতা গুণফল কোন লবণের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র স্বল্প দ্রাব্য লবণের ক্ষেত্রে প্রযোজ্য। কোন দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। আর সময়ায়নের কি কোনো প্রভাব দ্রাব্যতার গুণফলের উপরে নেই। আর দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে দ্রাব্যতাকে মোলারিটি বা মোল পার লিটার এককে রাখতে হবে, গ্রাম বাই 100 গ্রাম এককে রাখতে হবে না। আচ্ছা, তাহলে এই বিষয়গুলা আমরা বুঝলাম। এখন দেখো দ্রাব্যতার গুণফল বিষয়টা কি আমরা এখন দেখব। আচ্ছা, ধরো স্বল্প দ্রব্য একটা লবণ আমি সিলভার ক্লোরাইড নিলাম, এটা সলিড কঠিন অবস্থায় আছে। এখন এই লবণটাকে আমি পানির মধ্যে দিলাম। পানির মধ্যে দেওয়া হলে এটা কি হবে, সিলভার প্লাস আয়ন উৎপন্ন হবে অ্যাকোয়াস, ক্লোরিন মাইনাস আয়ন উৎপন্ন হবে অ্যাকোয়াস। আচ্ছা, যেহেতু সিলভার ক্লোরাইড একটা স্বল্প দ্রাব্য লবণ, আর তাই এই ক্ষেত্রে কোন চিহ্ন হবে, উভমুখী চিহ্ন হবে। আমরা কিন্তু এই টপিকটা আগে ক্লিয়ার করছি, যেহেতু সিলভার ক্লোরাইড স্বল্প দ্রাব্য লবণ এই ক্ষেত্রে কি উভমুখী চিহ্ন হবে। আচ্ছা, এখন দেখো আমরা এটার ক্ষেত্রে যদি ভরকে সূত্র অ্যাপ্লাই করি, আমরা জানি যে যাদের ক্ষেত্রে উভমুখী চিহ্ন থাকে তাদের ক্ষেত্রেই কি ভরকে সূত্র অ্যাপ্লাই করা যায়। আমরা যদি ভরকে সূত্র অ্যাপ্লাই করি, ভরকে সূত্রের ক্ষেত্রে সমানুপাতিক ধ্রুবক কে, কেটা কি হবে, উৎপাদের যে ঘনমাত্রা এটা হবে উপরে, আর বিক্রিয়কের ঘনমাত্রা এটা হবে নিচে। আচ্ছা, এখন দেখো এই সিলভার ক্লোরাইড কোন অবস্থায় আছে, কঠিন অবস্থায় আছে। আমি ভালো করে বলছি, একটা কথা মনোযোগ দিয়ে খেয়াল করো। বিশুদ্ধ কঠিন এবং বিশুদ্ধ তরলের ঘনমাত্রার মান 1 ধরা হয়। বিশুদ্ধ কঠিন এবং বিশুদ্ধ তরলের ঘনমাত্রার মান কত ধরা হয়, 1 ধরা হয়। তাহলে এই সিলভার ক্লোরাইড কোন অবস্থায় আছে, কঠিন অবস্থায় আছে, তাহলে তার ঘনমাত্রা মান কি হবে, 1 হবে। আর এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সিলভার ক্লোরাইড, অন্য কিছু নাই, কারণ এটা 100% বিশুদ্ধ। তাহলে সিলভার ক্লোরাইডের ঘনমাত্রার মান যদি 1 হয়, আমরা যদি সিলভার ক্লোরাইড এই পাশে নিয়ে আসি তাহলে তার মান 1, তাহলে এই পাশে কি থাকবে, সিলভার প্লাস ঘনমাত্রা, আর থাকবে কি ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা। তার মানে আমরা কি বলতে পারি, কে ইকুয়াল টু কি সিলভার প্লাসের ঘনমাত্রা ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা। আচ্ছা, এইবার খেয়াল করো, এই যে কে, এই কে কি বলা হয়, এই কে কি আমরা বলবো দ্রাব্যতার গুণফল কেএসপি। কেএসপি কি হইতেছে, সিলভার প্লাসের ঘনমাত্রা ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা। এখন খেয়াল করো এই কেটা কি ছিল, এই কেটা কিন্তু ভরকের সূত্র থেকে আমরা যে সমানুপাতিক ধ্রুবক লিখি এটাই কিন্তু কে, অথবা আমরা যে বলি সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক কেসি, এটাই কিন্তু কে, এটাই কিন্তু কেসি, এটাকে আমরা বলতেছি কেএসপি। ঠিক আছে, এই কেএসপি দ্রাব্যতার গুণফল, এটা কি ভরকের সূত্র থেকে আমরা যে সমানুপাতিক ধ্রুবক কে বলি অথবা সাম্য ধ্রুবক কেসি বলি, এইটাই হবে কি কেএসপি। কেএসপি হবে কার ক্ষেত্রে, স্বল্প দ্রাব্য লবণের ক্ষেত্রে। এবং কোন দ্রবণ হতে হবে, সম্পৃক্ত দ্রবণ হতে হবে। স্বল্প দ্রাব্য লবণের সম্পৃক্ত দ্রবণে এর যে উপাদান আয়নগুলো উৎপন্ন হবে, যে আয়নগুলো উৎপন্ন হবে ওই আয়নগুলার ঘনমাত্রার গুণফলটাই হচ্ছে কি কেএসপি দ্রাব্যতার গুণফল। আমি আবারও বলতেছি, কোন একটা স্বল্প দ্রাব্য লবণের সম্পৃক্ত দ্রবণে যে আয়নগুলো উৎপন্ন হবে ওই আয়নগুলার ঘনমাত্রার গুণফলই হবে দ্রাব্যতার গুণফল কেএসপি। এটা আমরা ভরকের সূত্র থেকে পাই। এখন দেখো আমি যদি আরো কয়েকটা লবণের ক্ষেত্রে কেএসপি লিখতে চাই, ধরো এরকম একটা লবণ FeOH2, এটার ক্ষেত্রে কি কি উৎপন্ন হবে, Fe2+ আয়ন, আর কি উৎপন্ন হবে 2OH- আয়ন। তাহলে এইটার ক্ষেত্রে কেএসপি কি হবে, Fe2+ এর ঘনমাত্রা আর কি হবে OH- এর ঘনমাত্রা। কিন্তু ভরক্রিয়ার সূত্র থেকে আমরা জানি কি সামনে যে মোল সংখ্যাটা হবে, মোল সংখ্যাটা কোথায় চলে যাবে, এই মোল সংখ্যাটা চলে যাবে পাওয়ার আকারে। ঠিক আছে, এটা ভালো করে খেয়াল রাখবা।
এবার যদি এরকম আরেকটা হইতো, ধরো FeOH3, তাহলে কি Fe3 প্লাস, তাহলে এই ক্ষেত্রে KSP কি হইতো দেখো, এই ক্ষেত্রে KSPটা হইতো Fe3 প্লাসের ঘনমাত্রা আর OH মাইনাসের ঘনমাত্রার উপরে সামনে যে 3 আছে এটা পাওয়ারে চলে যাবে, ঠিক আছে, পাওয়ারে চলে যাবে। তাহলে এটা কি ভরকের সূত্র থেকে আমরা এই বিষয়টা জানি, এই সামনে মোল সংখ্যাটা কি পাওয়ারে চলে যায়, ভরকের সূত্র থেকে এটা আমরা জানি। তাহলে দ্রাব্যতার গুণফল KSP বোঝা গেছে। তাহলে দ্রাব্যতার গুণফল কি, কোন একটা স্বল্প দ্রাব্য লবণ এর সম্পৃক্ত দ্রবণে যে আয়নগুলো উৎপন্ন হবে এই আয়নগুলোর ঘনমাত্রার গুণফলে হচ্ছে কি দ্রাব্যতার গুণফল KSP, আর সামনে যদি কোনো মোল সংখ্যা থাকে মোল সংখ্যাটা কি পাওয়ারে চলে যাবে, এটাই হচ্ছে আমাদের দ্রাব্যতার গুণফল। আচ্ছা এখন দেখো পরবর্তী পার্টে আমি কি বুঝাই। আচ্ছা আমাদের দ্রাব্যতার গুণফল বের করতে হলে আমাদের লবণগুলোকে আয়নিত করার প্রয়োজন হয়, এই কারণে আমরা বিভিন্ন লবণ কিভাবে আয়নিত করবা এটার একটা টেকনিক আছে, আমি টেকনিকটা দেখাচ্ছি, একটু খেয়াল করো লবণকে কিভাবে আয়নিত করবা। ধরো সিলভার ক্লোরাইড লবণ, এটা তো ইজি সবাই পারো, সিলভার প্লাস প্লাস Cl মাইনাস। আচ্ছা 2 নম্বরটা আমরা দেখাই, ধরো FeOH2, এই লবণটাকে তোমরা কিভাবে আয়নিত করবা। আচ্ছা লবণের প্রথম যে অংশটা এটাকে একসাথে রাখো আর দ্বিতীয় অংশটাকে একসাথে রাখো। প্রথম অংশটা আমরা জানি সবসময় কি হয়, ধাতু হয় এবং ক্যাটায়ন হয়, অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত হয়, প্রথমটা অলওয়েজ ধনাত্মক চার্জযুক্ত হবে। তাহলে যদি প্রথমটা ধনাত্মক চার্জযুক্ত হয় দ্বিতীয় অংশটাকে অবশ্যই ঋণাত্মক চার্জযুক্ত হবে। আমরা ধাতুটাকে একসাথে রাখবো আর বাকি অংশটাকে একসাথে রাখবো। ধাতু অলওয়েজ কি ধনাত্মক চার্জযুক্ত হবে আর বাকি অংশটাকে ঋণাত্মক চার্জযুক্ত হবে। এখন এই OH এর যে সংখ্যাটা এটা এক্সচেঞ্জ হবে, যাবে কি আয়রনের উপরে, আয়রনের যে সংখ্যাটা এটা যাবে কি OH এর উপরে। চার্জের ক্ষেত্রে কি এক্সচেঞ্জ হবে, তারপরে আয়রন কয়টা আছে একটা আর OH কয়টা আছে দুইটা, এই যে আয়নিত হওয়া কমপ্লিট। আরেকটা দেখো, ধরো FeOH3, আমরা যদি FeOH3 কি করতে চাই তাহলে প্রথমে কি ধাতু আয়রন অধাতু সরি যৌগমূলক পার্ট। আচ্ছা ধাতু কি হবে ধনাত্মক অংশ, এটা কি হবে ঋণাত্মক। OH কয়টা আছে তিনটা, এটা হবে, আর আয়রন কয়টা একটা, তারপর OH কয়টা একটা সামনে সংখ্যা 1 দেও, OH কয়টা তিনটা সামনে সংখ্যা 3 দেও। এবার দেখো 4 নাম্বারটা একটু খেয়াল করো ভালো করে, Al2SO4 অ্যালুমিনিয়াম সালফেট, এটা যদি আয়নিত হয় ধাতু হিসাবে কি আছে এই জায়গায় অ্যালুমিনিয়াম আর SO4 সালফেট যৌগমূলকটা একসাথে রাখলাম। এবার দেখো অ্যালুমিনিয়াম যেহেতু ধাতু সে হবে কি প্লাস আর সালফেট হবে কি মাইনাস। সালফেট কয়টা আছে তিনটা, 3 আসবে কি অ্যালুমিনিয়ামের উপরে, আর অ্যালুমিনিয়াম কয়টা দুইটা, এটা যাবে কি সালফেটের উপরে। চার্জের ক্ষেত্রে কি এক্সচেঞ্জ, সংখ্যাগুলো এক্সচেঞ্জ হবে চার্জের ক্ষেত্রে, এই 2 যাবে সালফেটের উপরে 3 যাবে অ্যালুমিনিয়ামের উপরে। তারপরে অ্যালুমিনিয়াম সংখ্যা কয়টা দুইটা, তার সামনে সংখ্যাটা লিখো, সালফেট কয়টা তিনটা, তার সামনে সালফেটটা লিখো, ঠিক আছে। আরো কয়েকটা দেখো 5 নাম্বার, যেমন ক্যালসিয়াম ফসফেট Ca3PO4 2। এবার ক্যালসিয়াম কি ধাতু, এটাকে রাখো একসাথে, ফসফেটকে রাখো আলাদা। তাহলে যেহেতু ধাতু সবসময় হয় প্লাস, ফসফেট হবে কি মাইনাস। ফসফেট কয়টা আছে দুইটা, এটা যাবে কি ক্যালসিয়ামের উপরে, ক্যালসিয়াম কয়টা তিনটা, এটা যাবে কি ফসফেটের উপরে। তারপর ক্যালসিয়াম যেহেতু তিনটা আছে সামনে দেও 3, ফসফেট দুইটা আছে সামনে দিয়ে দেও 2। এই যে কিন্তু আয়নিত করার কাজ কমপ্লিট। এইবার দেখো আমি আরো কয়েকটা দেখাই, যেমন ক্যালসিয়াম সালফেট, এটা যদি হয় এটা একটু ভালো করে খেয়াল রাখো, ক্যালসিয়াম হবে কি প্লাস, সালফেট হবে মাইনাস। আচ্ছা এখন দেখো ক্যালসিয়াম কিন্তু একটা সালফেট কিন্তু একটা, তাই না, কিন্তু ক্যালসিয়াম কি কখনোই +1 জারণ অবস্থা হয়, হয় না, সবসময় কি +2 হয়। তাহলে 0 বানানোর জন্য সালফেটে কি হবে -2 হবে, ঠিক আছে। এবার দেখো সিলভার অক্সালেট Ag2C2O4, অক্সালেট দিলে তোমরা একটু হেজিটেশনে পড়ে যাও, একটু ভালো করে খেয়াল করো, হ্যাঁ এটা সোডিয়াম অক্সালেট থাকে অনেক সময়। আচ্ছা প্রথমে ধাতু সিলভার প্লাস আর C2O4 এটা হবে কি মাইনাস। সিলভার কয়টা আছে দুইটা, এটা চলে যাবে এটার উপরে, অক্সালেট কয়টা একটা, সিলভার দুইটার সামনে 2 দেও, অক্সালেট একটা সামনে 1 দেও, কমপ্লিট।
অক্সালেট দিয়ে একটু বেশি আসে, যেমন দেখো 8 নাম্বার যদি থাকে ক্যালসিয়াম অক্সালেট CaC2O4, ক্যালসিয়াম কি ধাতু প্লাস C2O4 কি হবে মাইনাস। C2O4 কয়টা? একটা, ক্যালসিয়াম কি একটা, কিন্তু ক্যালসিয়াম কখনো কি 1 চার্জ অবস্থা থাকে 2, এটা হবে কি 2। ঠিক আছে, তাহলে এ হলো আমাদের এই সিস্টেমটা। যদি তোমরা খেয়াল রাখো, প্রথমে ধাতুটাকে লিখবা একা, তারপরে বাকি টোটাল যৌগমূলকটা লিখবে একসাথে। যৌগমূলকের সংখ্যাটা যাবে ধাতুর উপরে চার্জ, আর ধাতুর সংখ্যাটা যাবে যৌগমূলকের উপরে চার্জ, এক্সচেঞ্জ হবে। আর ধাতু অলওয়েজ প্লাস হয়, যৌগমূলক মাইনাস হবে। তারপরে হচ্ছে ধাতু কয়টা আছে? 3টা, সামনে 3 দিয়ে দাও। যৌগমূলক কয়টা আছে? 2টা, সামনে 2 দিয়ে দাও। এটা হচ্ছে খেয়াল রাখার টেকনিক আয়নিত করার ক্ষেত্রে। আচ্ছা, আমি কয়েকটা যৌগমূলকের সংকেতগুলো দেখাই দিতেছি, এগুলো খেয়াল রাখলেও কি তোমরা বুঝতে পারবা। একটু দেখো যৌগমূলক গুলা, তোমরা একটু চিন্তা দেখো, তাহলে একটু ইজি হবে তোমাদের জন্য। যেমন দেখো সালফেট SO4 2-, অনেকগুলো যৌগমূলক আছে, তোমরা 8 এর বইয়ে মেবি পড়ছো। এতগুলো আমি কমন কয়েকটা বলে দিচ্ছি যেগুলো আমাদের লাগে। সালফেট, অক্সালেট, OH- হাইড্রোক্সাইড, তারপরে NO3- নাইট্রেট, অ্যামোনিয়াম প্লাস, ঠিক আছে, আর হচ্ছে CO3 2-। এই কয়েকটাই বেশি লাগে। হ্যাঁ, এই কয়েকটাই লাগবে, সালফেট, অক্সালেট, হ্যাঁ, আর এটাই লাগবে। আচ্ছা, তাহলে এগুলো একটু খেয়াল রাখো। এটা সালফেট, এটার জারণ মান কত? -2। এটা অক্সালেট, অক্সালেটের কি -2, OH হাইড্রক্সিল আয়ন, এটার কি -1 নাইট্রেট, -1 অ্যামোনিয়াম, +1 কার্বনেট, -2। হ্যাঁ, এই কয়েকটা খেয়াল রাখলেই মোটামুটি তোমরা এগুলো পেরে যাবে। হ্যাঁ, মানে লবণগুলোকে আয়নিত করা আরো ইজি হবে যদি এই জারণ মানগুলো খেয়াল রাখো। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখো। আচ্ছা, পরের পার্ট দেখো। আমরা এখন KSP এর মান যদি টোটালি লিখতে চাই কোন একটা লবণের, যেমন দেখো সিলভার ক্লোরাইড, আমরা এটা দিয়ে শুরু করি। এটা থেকে কি উৎপন্ন হবে? সিলভার প্লাস আয়ন, ক্লোরিন মাইনাস আয়ন। ঠিক আছে, মনোযোগ দিয়ে একটা কথা খেয়াল করো, খুব ভালো ইম্পর্টেন্ট একটা কথা, মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা ধরি এই সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা S। সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা S, এই কথাটা দিয়ে আমরা কি বুঝি? ধরো আমরা বললাম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা S। এই কথাটার অর্থ হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে S পরিমাণ সিলভার ক্লোরাইড, মানে S মোলারিটি ঘনমাত্রার সিলভার ক্লোরাইড আয়নিত হয়েছে বা দ্রবীভূত হয়েছে। আমি আবার বলতেছি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা S মোলারিটি, এই কথার অর্থ হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে S মোলারিটি পরিমাণ, মানে S পরিমাণ সিলভার ক্লোরাইড দ্রবীভূত অথবা আয়নিত হয়েছে। এই কথার অর্থই হচ্ছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা S। তার মানে সিলভার ক্লোরাইড কি সম্পৃক্ত দ্রবণে S পরিমাণ দ্রবীভূত হয়েছে। তাহলে 1 মোল সিলভার ক্লোরাইড থেকে কি 1 মোল সিলভার প্লাস আয়ন উৎপন্ন হয়েছে, আর 1 মোল সিলভার ক্লোরাইড থেকে 1 মোল ক্লোরিন মাইনাস আয়ন উৎপন্ন হয়েছে। তার মানে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা S মানে কি? এটা 1 মোল থেকে 1 মোল, তার মানে এটা হবে কি S পরিমাণ উৎপন্ন হবে। 1 মোল থেকে 1 মোল, এটাও কি S পরিমাণ উৎপন্ন হবে। তার মানে সিলভার প্লাসের ঘনমাত্রা হবে কি S, ক্লোরিন মাইনাসের ঘনমাত্রাও কি হবে S। এখন দেখো KSP কি? দ্রাব্যতার গুণফল KSP কি আমরা আগে থেকে জানি, সিলভার প্লাসের ঘনমাত্রা আর সামনে যেহেতু মোল সংখ্যা 1 তো আর পাওয়ারে দেওয়া দরকার নাই, ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা সামনে মোল সংখ্যা 1, পাওয়ারে দেওয়া দরকার নাই, তাহলে কি S ইনটু S, S এর স্কয়ার। ঠিক আছে, আমরা পাশাপাশি এককটাও একটু লিখে ফেলবো। এককের ফ্যাক্টরটা আমরা ক্লিয়ার করে ফেলি, মানে এই সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল KSP এর এককটা কি হবে। আচ্ছা, আমরা জানি দ্রাব্যতাকে কোন এককে রাখতে হয়? মোলারিটি অথবা কি মোল পার লিটার। তাহলে আমরা কি বলতে পারবো? মোল পার লিটার অথবা কি মোলের স্কয়ার, লিটার ইনভার্স 2, অথবা মোলারিটি স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল KSP এর একক সহকারে লিখে ফেললাম আমরা, সব কাজ শেষ। এইবার দেখো আমরা 2 নাম্বার আরেকটা নেই, যেমন FeOH2। আমরা এটা নিয়ে যদি কাজ করি, FeOH2, এটা নিয়ে যদি আমরা কাজ করি। আচ্ছা, এখন দেখো আমি একটা কথা বলে রাখি, এই জায়গায় আরো একটু ক্লিয়ার করে নিই, আমরা দ্বিতীয় এক্সাম্পলে পরে যাই।
এই জায়গায় ধরো এরকম সিলভার ক্লোরাইড স্পেসিফিক না দিয়ে যদি আমাদেরকে কখনো কখনো স্পেসিফিক না দিয়ে ধরো বললো এ বি, এটাও কিন্তু আয়নিত হলে কি এ প্লাস বি মাইনাস, ঠিক আছে। সেম এটা কি এস এস, আমি বলতে চাচ্ছি এই ক্ষেত্রেও কি কেএসপি এর মান কি হবে এস এর স্কয়ারই হবে, একক কি সেমই হবে। মানে এরকম এ বি থাকতে পারে অথবা এক্স ওয়াই বলতে পারে, তার মানে কি এটার মতো সেম হবে, সিলভার ক্লোরাইডের মতো সেম হবে, ঠিক আছে। এই ক্ষেত্রেও কি সেম হবে সিলভার ক্লোরাইডের মতো। আচ্ছা, দ্বিতীয় এক্সাম্পলগুলোর ক্ষেত্রে আমি আরো ক্লিয়ার করে দিব বিষয়টা, আমি কি বুঝাইতে চাইছি। আচ্ছা, 2 নম্বর এক্সাম্পলে আমরা দেখি FeOH2, এটা যদি আয়নিত হয় কি উৎপন্ন করবে, আয়নিত হওয়াটা আমরা আগে থেকে জানি Fe2 + 2OH-। এখন আমরা ধরে নেই এটার দ্রাব্যতা S। এখন 1 মোল FeOH2 থেকে 1 মোল Fe2+ উৎপন্ন হয় আর 2 মোল OH- উৎপন্ন হয়। তাহলে এটা দ্রাব্যতা S হলে 1 মোল S থেকে কি 1 মোল S উৎপন্ন হবে, আর এই ক্ষেত্রে 1 মোল S থেকে কি এই যে মোল সংখ্যা অনুসারে যেহেতু 2 মোল উৎপন্ন হয়, তাহলে এই জায়গা হবে কি 2S। OH- কতটুকু উৎপন্ন হবে, 2S পরিমাণ উৎপন্ন হবে। কেন? কারণ আমরা দেখতেছি 1 মোল FeOH2 থেকে 2 মোল OH- উৎপন্ন হয়, তার মানে এইটার দ্রাব্যতা যদি S হয় তাহলে 2S পরিমাণ OH- উৎপন্ন হবে। OH- কতটুকু উৎপন্ন হবে, 2S পরিমাণ উৎপন্ন হবে। এটা কিন্তু বেসিক কথা, আমরা শুধু ক্যালকুলেটিভ ম্যাথ শিখবো না, আমরা বেসিক জিনিসটা শিখবো। 1 মোল FeOH2 থেকে 2 মোল OH- উৎপন্ন হয়, এই মোল সংখ্যা অনুযায়ী এটা OH- উৎপন্ন হবে কি 2S পরিমাণ। এবার দেখো Fe2+, এটা ঘনমাত্রা হবে S, OH- এটা ঘনমাত্রা হবে কি 2S। তাহলে এবার দেখো কেএসপিটা কি হয়, আমরা যদি কেএসপিটা লিখি, কেএসপি লিখাও কিন্তু আমরা শিখছি Fe2+, আর ভর ক্রিয়ার সূত্র থেকে আমরা কি জানি OH- এর উপরে সামনে যে 2, এটা কোথায় চলে যায়, পাওয়ারে চলে যায়। তাহলে S ইনটু 4S³। তাহলে এবার দেখো এককটা কি হবে, এককটা আমরা বুঝতে পারতেছি মোল পার লিটারের কিউব, তার মানে কি মোলের কিউব লিটার ইনভার্স 3 অথবা মোলারিটি কিউব, যে কোনো একটা লিখলেই কি হবে। এখন দেখো আমরা এইটার ক্ষেত্রে আরো কিছু কথা আমরা শিখবো, একটু খেয়াল করো। আমাদেরকে যদি একটা লবণ দেয়, ধরো FeOH2 বলা নাই, ধরো লবণটা বলতে পারে AB2 অথবা A2B অথবা বলতে পারে XY2, যেটাই বলে, বা MY2 বা M2Y, যে কোনো একটা বলতে পারে। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে আয়নিত করব একটু খেয়াল করো, যদি এরকম বলা থাকে তাহলে কিভাবে আয়নিত করা হবে। আচ্ছা, আমরা AB2 দেখি। হ্যাঁ, AB2, তাহলে এটা আয়নিত হলে কি A প্লাস B মাইনাস, এই 2 চলে যাবে কি এর উপরে, এ একটা এই জায়গায়, আর A আর B হচ্ছে কি দুইটা, ঠিক আছে, 1 না দিলেও হয়। তাহলে এখন AB2 এর দ্রাব্যতা যদি S হয়, এটা হবে কি S, আর যেহেতু 2 আছে এটা হবে কি 2S। তাহলে A প্লাস এর ঘনমাত্রা হইতেছে কি S, আর B মাইনাস এর ঘনমাত্রা, সরি A2+ এর ঘনমাত্রা S, B মাইনাস এর ঘনমাত্রা কি 2S। তাহলে সেম আগের মতো KSP ইকুয়াল টু কি হবে, A2+ এর ঘনমাত্রা আর B মাইনাস এর ঘনমাত্রা মোট সংখ্যা 2 কি ভরকে সূত্র অনুসারে পাওয়ারে চলে যাবে, A2+ এর ঘনমাত্রা S, 2S 4S³। এই প্রত্যেকটা লবণের ক্ষেত্রে কেএসপি কি হবে, সেম হবে, এটার মতো সেম হবে, কেএসপি 4S³ হবে প্রত্যেকটার ক্ষেত্রে। আমরা দেখাই দিলাম, বাকিগুলোও কি তোমরা এইভাবে বাসায় করে নিবা, ঠিক আছে। প্রত্যেকটার ক্ষেত্রে সেম হবে। যেমন আমি M2Y, এটা কি একটু আয়নিত হওয়াটা শিখাই দেই। M2Y এটার ক্ষেত্রে আয়নিত করাটা কি হবে, M প্লাস Y কি মাইনাস, তাহলে এই 2 চলে যাবে এই জায়গায়, আর Y এর 1 আসবে এই জায়গায়, M দুইটা আর এটা কি একটা, তাহলে এটা হবে 2S, এটা হবে S। সেম ভাবে তোমরা কি করতে পারবা, ঠিক আছে। তাইলে আমরা আরো সামনে আগাই। এবার দেখো যে কোনো লবণ দিলে আমরা যেন এইভাবে আয়নিত করে বের করতে পারি, এটা আমরা ক্লিয়ার হবো আজকে। 3 নম্বর একটু খেয়াল করো, ধরো FeOH3, এটা আয়নিত করলে কি উৎপন্ন হবে, Fe3+ প্লাস কি 3OH-। আমরা আয়নিত হওয়াটা আগেই শিখছি, FeOH3 1 মোল থেকে 1 মোল, আর এই জায়গায় 3 মোল। তাহলে FeOH3 এর দ্রাব্যতা যদি S হয়, এটা উৎপন্ন হবে S, এটা উৎপন্ন হবে 3S পরিমাণ। তাহলে Fe3+, এটার ঘনমাত্রা কি হবে S, OH-, এটা ঘনমাত্রা কি হবে 3S। এবার দেখো কেএসপি কি হয়, কেএসপিটা হবে কি
3 প্লাসে ঘনমাত্রা আর OH মাইনাসে ঘনমাত্রা ভরক্রিয়া সূত্র অনুসারে সামনে 3 চলে যাবে কি পাওয়ারে, তাহলে s 3s এর কিউব, তাহলে কি হবে 27, s এর উপরে পাওয়ার 4। তাহলে এককটা কি হবে, একটা হবে মোলের উপরে পাওয়ার 4 লিটার ইনভার্স 4 অথবা মোলারিটির উপরে কি পাওয়ার 4। আচ্ছা এখন এই FeOH3 এর মতো আরো কি কি লবণ থাকতে পারে, আরো যেসব লবণ থাকতে পারে ধরো বলতে পারে AB3 অথবা বলতে পারে A3B অথবা বলতে পারে MY3 অথবা M3Y, যে কোনো একটা বলতে পারে। হ্যাঁ, এই লবণগুলো সেম ভাবে আয়নিত করে তোমরা শিখবে। আমি একটা লবণ নিচে আয়নিত করা এই পাশে শিখিয়ে দিচ্ছি। ধরো A3B লবণটা A প্লাস, প্রথম অংশ প্লাস, পরের অংশ কি মাইনাস, তাহলে 3 চলে যাবে B এর উপরে, B এর 1 আসবে এটার উপরে। A কয়টা, 3টা, B কয়টা, একটা, তাহলে এটা হবে কি 3s, এটা হবে কি s। A প্লাসের ঘনমাত্রা 3s, B3 মাইনাসের ঘনমাত্রা কি s। তারপরে তো KSP বুঝতেই পারতেছো, A প্লাস আর এই যে 3 আসছে সামনে 3 ভরক্রিয়া সূত্র অনুযায়ী পাওয়ারে চলে যাবে B3 মাইনাস 3s এর কিউব ইন্টু s, 27s কিউব 27 s এর উপরে পাওয়ার 4। ঠিক আছে, এইভাবে আমরা এটা আয়নিত করতে পারবো FeOH3। তোমরা একটু উঠাই নাও, দেন আমরা সামনে দেখাচ্ছি আরো দুই একটা লবণ দেখাবো। এইবার দেখো আমরা অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 3, এটা কি যদি আসে তাহলে আমরা কি বলবো, অ্যালুমিনিয়াম প্লাস SO4 মাইনাস, এ 3 চলে যাবে অ্যালুমিনিয়ামের উপরে, 2 চলে যাবে সালফেটের উপরে। অ্যালুমিনিয়াম কয়টা, 2টা, সালফেট কয়টা, 3টা। এটার 1 মোল থেকে 2 মোল উৎপন্ন হয়। এটা দ্রাব্যতা যদি অ্যালুমিনিয়াম সালফেটের S হয়, S পরিমাণ দ্রবীভূত হয়, এটা হবে কি 2s, এটা হবে 3s। এবার দেখো অ্যালুমিনিয়াম 3 প্লাসের ঘনমাত্রা কি হবে 2s, আর SO4 2 মাইনাসের ঘনমাত্রা কি হবে 3s। এবার KSP অ্যালুমিনিয়াম 3 প্লাসের ঘনমাত্রা সামনে 2 যাবে পাওয়ারে, SO4 2 মাইনাসের ঘনমাত্রা সামনে 3 চলে যাবে বর্গীয় সূত্র অনুযায়ী পাওয়ারে। ঠিক আছে, এবার দেখো অ্যালুমিনিয়াম 3 প্লাসের ঘনমাত্রা মান কত 2s, আর SO4 2 মাইনাসের কি 3s, 4 27 108 s এর উপরে পাওয়ার 5। ঠিক আছে, s এর উপরে পাওয়ার 5। এবার দেখো এককটা কি হবে, এই ক্ষেত্রে এককটা হবে মোলের উপরে পাওয়ার 5 লিটার ইনভার্স 5 অথবা মোলারিটির উপরে পাওয়ার 5। এ হচ্ছে আমাদের বিভিন্ন লবণের KSP এর মান বের করার যে সূত্র বের করার আমরা শিখাইলাম। এবার দেখো এটার একটা শর্ট টেকনিক আছে, এই সূত্রটার শর্ট টেকনিক আছে যেটা তোমরা MCQ তে ব্যবহার করবা। শর্ট টেকনিকটা আমি শিখাইতেছি, একটু খেয়াল করো শর্ট টেকনিকটা কিভাবে করবো। যে কোনো একটা লবণ, হ্যাঁ ধরো FeOH2 একটা লবণ, যে কোনো একটা লবণ, বা আমরা AB একটা লবণ ধরি, আর x y হচ্ছে তার সংখ্যাগুলা। ঠিক আছে, তাহলে KSP কি হবে, KSP হবে এই x এর উপরে পাওয়ার x, y এর উপরে পাওয়ার y, s এর উপরে পাওয়ার x প্লাস y। ঠিক আছে, যে কোনো একটা লবণ, আমরা এটা বাদ দিলাম। AB একটা লবণ নিলাম, এই লবণের KSP বের করে সূত্র কি, এই যে সংখ্যাগুলো থাকবে, ধরি সংখ্যা x আর y ধরে নিয়েছি আমরা, x এর উপরে পাওয়ার x, y এর উপরে পাওয়ার y, s এর উপরে পাওয়ার কি x প্লাস y। এটা আমরা কয়েকটা অ্যাপ্লাই করি, একটু দেখি, একটু খেয়াল করো। যেমন দেখো আমরা যে লবণগুলো করছি FeOH2, এটা ক্ষেত্রে x এর মান কি 1 আর y এর মান কত 2, তাহলে KSP আমরা বের করি যদি 1 এর উপরে 1, 2 এর উপরে 2, s এর উপরে 1 প্লাস 2, দেখো কত হয় 4s কিউব। এটাই কিন্তু ছিল একটু আগে আমরা যেটা বের করলাম। আচ্ছা 2 নাম্বার একটু খেয়াল করো, আমরা আরো একটা দেখি অ্যালুমিনিয়াম সালফেট, একটু আগে আমরা যেটা দেখছি Al2SO4 3, x এর মান কি 2, y এর মান কি 3, তাহলে KSP কি হবে 2 এর উপরে পাওয়ার 2, x এর উপরে x, y এর উপরে y, 3 এর উপরে 3,
এস এর উপরে কি এক্স প্লাস ওয়াই মানে কি 2 প্লাস 3, তাহলে কি হয় 4 27, এস এর উপরে 5 108, এস এর উপরে 5। তোমরা যে কোনোটাকেই দেখো না কেন এই যে এইভাবে মিলাইতে পারবো। যেমন আমরা প্রথম যেটা করছি, আরো একটা দেখাই 3 নাম্বার FeOH 3, এটা ক্ষেত্রে x কত 1, y কত 3, তাহলে KSP কি হবে? KSP হবে কি x এর উপরে x মানে কি y এর উপর 1 এর উপরে 1, y এর উপরে y মানে কি 3 এর উপরে 3, s এর উপরে কি x প্লাস y, তাহলে কি হবে 27, s এর উপরে পাওয়ার 4। এটা কিন্তু ছিল KSP এর মান। হ্যাঁ, আচ্ছা এই টাইপের মনে হয় একটু মনে হয় বাকি ছিল এই যে অ্যালুমিনিয়াম সালফেট, ঠিক আছে, এটার ক্ষেত্রে এই জিনিসটা আসে। আর এটার এককটা কি হবে, এককটা মনে আমরা লেখা বাকি আছে, এটার এককটা হবে একটু বাকি ছিল মনে হয় ওই জায়গায়, মোলের উপরে পাওয়ার 5 লিটার ইনভার্স 5, অথবা কি মোলারিটির উপরে পাওয়ার 5। আর এই টাইপের আরো কিছু লবণ আমরা চিন্তা করতে পারি, যেমন তোমার থাকতে পারে A2B3 বা A3B2, এরকমও কিন্তু থাকতে পারে। হ্যাঁ, অথবা X2Y3 অথবা X3Y2, M2Y3, M3Y2, এরকম লবণগুলো সেম সেম। এগুলো যদি আয়নিত করে বের করো আগের মতো সেম হবে। আমি একটু লবণগুলো জায়গায় বাকি ছিল এটা একটু এই জায়গায় লিখে দিলাম, আর এককটা হবে এইটা। তাহলে আমরা এই শর্ট টেকনিকে এমসিকিউর জন্য বের করতে পারবো। সূত্রটা আমরা খেয়াল রাখবো, x এর উপরে পাওয়ার x, y এর উপরে পাওয়ার y, s এর উপরে x প্লাস y। আমরা এই কয়েকটা एग्जांपल দিলাম, একটু দেখো, নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করো। এখন আমরা ম্যাথে চলে যাব। হ্যাঁ, আমরা একটা দুইটা ম্যাথ করব দ্রাব্যতার গুণফলের। আচ্ছা খেয়াল করো, আমরা প্রথম যে ম্যাথটা করব, আমি ম্যাথটাকে উঠাচ্ছি ছোট করে। খেয়াল করো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় FeOH2 এর এটার একটা সম্পৃক্ত দ্রবণ আমাকে দেওয়া আছে, KSP এর মানটা দেওয়া আছে। FeOH2 এর KSP এর মান কত 4 × 10⁻⁸। এটা একটা পাত্রে দেওয়া আছে। হ্যাঁ, আমাকে এখন অনেকগুলো ম্যাথ করতে বলছে। 1 নাম্বার ম্যাথ হচ্ছে দ্রাব্যতা কত মোলারিটি হবে, দ্রাব্যতা কত গ্রাম পার লিটার হবে। তারপরে আমাকে বের করতে বলছে Fe3+ এর ঘনমাত্রা কত মোলারিটি হবে, কত গ্রাম পার লিটার হবে। আমাকে আরো বের করতে বলছে OH- এর ঘনমাত্রা কত মোলারিটি হবে, কত গ্রাম পার লিটার হবে। তারপর আমাকে আবার আরো একটা ম্যাথ করতে বলছে, এটা ধরো 2, এটা 3 নাম্বার। আমরা 4 নাম্বার আরো একটা ম্যাথ করব, দ্রবণের 150 মিলিলিটারে কত গ্রাম, যে কোনটা চাইতে পারে। হ্যাঁ, কত গ্রাম OH- রয়েছে, OH- আয়ন রয়েছে। আমি OH- না চাই FeOH2 কত গ্রাম রয়েছে এটাও চাইতে পারি। আচ্ছা আমরা তাহলে এই ম্যাথটা আস্তে আস্তে করতে থাকি। ম্যাথটা আবার বুঝাই। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় FeOH2 এর একটা সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে। এই FeOH2 এর সম্পৃক্ত দ্রবণে FeOH2 এর দ্রাব্যতা KSP এর মান দেওয়া আছে। দ্রাব্যতা তো এটা ফিক্স, দ্রাব্যতা KSP এর মান কত 25 ডিগ্রিতে KSP এর মান FeOH2 এর 4 × 10⁻⁸। এখন আমাকে এই FeOH2 এর দ্রাব্যতার মান মোলারিটিতে গ্রাম পার লিটার এককে, Fe3+ এর ঘনমাত্রা মোলারিটিতে গ্রাম পার লিটার এককে, OH- এর ঘনমাত্রা মোলারিটিতে গ্রাম পার লিটার এককে, এবং দ্রবণের 150 মিলিলিটারে কত গ্রাম OH- আয়ন রয়েছে, সবগুলো কাজ আমরা করতে হবে। আমাদের প্রথম যে কাজটা এটা হচ্ছে, আমরা অ্যান্সার শুরু করতেছি। FeOH2 এটা যদি আয়নিত হয় কি উৎপন্ন করবে, Fe2+ প্লাস কি 2OH-, এটা আমরা জানি। তাহলে এটা দ্রাব্যতা হবে S, দ্রাব্যতা যদি S হয় Fe2+ উৎপন্ন হবে S পরিমাণ, OH- উৎপন্ন হবে 2S পরিমাণ। তাহলে Fe2+ এর ঘনমাত্রা হবে কি S, OH- এর ঘনমাত্রা হবে কি 2S। এবার দেখো KSP কি হবে, Fe2+ এর ঘনমাত্রা আর OH- এর ঘনমাত্রা, এই যে 2 আছে মূল সংখ্যা, এটা কি পাওয়ারে চলে যাবে। ঠিক আছে, এইবার দেখো S × 2S, তাহলে কি S × 4S3। আমরা কিন্তু এই কাজটাতে চলে আসতে পারছি। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো আমরা
বা এস কিউব ইকুয়াল টু কি কেএসপি বাই 4 বা এস ইকুয়াল টু কেএসপি বাই 4। এবার আমরা তো এস এর মান বের করতে হবে, বা এস কেএসপি এর মানটা কত দেখো 4 × 10⁻⁸, নিচে কি 4। এখন আমরা ক্যালকুলেটর থেকে মানটা একটু বের করব। দেখো মানটা কত 4 ইন্টু অ্যান্সারটা আসবে হচ্ছে 4 ইন্টু -8 ভাগ 4, তারপরে 1 ইন্টু 10⁻12। এটার অ্যান্সারটা আসবে 10⁻−12 আসবে। এত কি মোলারিটি, আমরা মানটা পেয়ে গেলাম, মোলারিটি অথবা কি মোল পার লিটার। ঠিক আছে, এখন আমরা এই মানটাকে কিসে নিতে হবে, আমরা কিন্তু মোল পার লিটার বা মোলারিটি একক হয়ে গেছে, গ্রাম পার লিটার নিতে হবে। তাহলে কি আণবিক ভর দিয়ে গুণ করতে হবে। কার আণবিক দিয়ে গুণ করতে হবে? FeOH2 এর আণবিক ভর দিয়ে আমাদের গুণ করতে হবে। FeOH2 এটা আণবিক ভর আমরা বের করতে হবে। হ্যাঁ, আমরা আণবিক ভরটা এই পাশে বের করি। FeOH2 আণবিক ভর, আয়রনের কত 55.85, আর অক্সিজেনের হচ্ছে 16 আর 1 17, 17 × 2। তাহলে মানটা দেখো কত আসে 55.85, 55.85 প্লাস হচ্ছে 34, 89.85, 89.85 এত আসে। ঠিক আছে, তাহলে এখন দেখো এটার সাথে আমরা গুণ করব কত, শিফট লগ -12, মানটা আসে কত 8. এটাকে আমরা এই যে মানটা আছে 89.85 গ্রাম পার লিটার, যে অ্যান্সারটা আসে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে হবে কি গ্রাম পার লিটার এককে। তাহলে আমরা দ্রাব্যতাকে মোল পার লিটার বা মোলারিটি এবং গ্রাম পার লিটার এককে বের করে আমরা বুঝে পাইলাম। এবার দেখো আমরা এটা মুছে ফেলি, এই জায়গায় আমরা সামনে আগাবো। আমরা Fe2+ এর ঘনমাত্রা আমরা এখন বের করব। সরি, এই জায়গায় 2+ হবে, 3+, 2+ আর FeOH2। হ্যাঁ, Fe2+ এর ঘনমাত্রাটা কি হবে? Fe2+ এর ঘনমাত্রা হবে এই যে দেখো S। তাহলে আমরা লিখি S, S এর মান কত সেম 10⁻12, এত কি মোল পার লিটার। আচ্ছা, এবার আমরা মোল পার লিটার এককে বের করে ফেললাম। এবার আমরা কি গ্রাম পার লিটার এককে বের করতে হবে। এখন যদি এটাকে গ্রাম পার লিটার এককে নিতে হয় তাহলে আমরা আণবিক ভর দিয়ে গুণ দিতে হবে। আমরা কার আণবিক ভর দিয়ে গুণ দিব ভালো করে খেয়াল করো। আমরা কি FeOH2 এটার আণবিক ভর দিয়ে গুণ দিব, না শুধু Fe2+ এর আণবিক ভর দিয়ে গুণ দিব? যেহেতু Fe2+ এর ঘনমাত্রাকে গ্রাম পার লিটারে নিব, তাহলে শুধুমাত্র Fe2+ এটার ঘনমাত্রা কত 55.85, এটা দিয়ে গুণ দিলেই হবে। ঠিক আছে, তাহলে গ্রাম পার লিটার এককে চলে যাবে। বুঝতে পারছো বিষয়টা? Fe2+ এর ঘনমাত্রা দিয়ে গুণ দিতে হবে, তাহলে কি গ্রাম পার লিটার এককে চলে যাবে। এবার দেখো আমরা লাস্ট অংশটা তোমরা একটু উঠাই নাও, আমি মুছে ফেলবো। এদিকে আবার ম্যাথটা করব। এবার দেখো আমরা 3 নম্বরে কি বলছে, OH- এর ঘনমাত্রা। আচ্ছা, OH- এটার ঘনমাত্রা কত হয়? এটা ঘনমাত্রা হয়, এটা ঘনমাত্রা দেওয়া আছে দেখো ওই অঙ্কে 3S। তাহলে 3 × S এর মান কত 10⁻12 মোল পার লিটার। এইবার এটাকে আমরা কত দিয়ে গুণ দিতে হবে? OH- এর ঘনমাত্রা কত, সরি আণবিক ভর কত 17, তাহলে চলে যাবে কি গ্রাম পার লিটারে। তাহলে এবার দেখো মানটা কত হয়, 3 ×
5.1 ইন্টু 10 টু দি মাইনাস 11, মানটা হবে কত 5.1 ইন্টু 10 টু দি মাইনাস 11 গ্রাম পার লিটার। ঠিক আছে, তাহলে আমাদের এটার মোল পার লিটার বা মোলারিটি এবং গ্রাম পার লিটার দুইটা এককে বের হয়ে গেছে। আচ্ছা এখন দেখো এই জায়গা থেকে আমরা কি বলতে পারি বলতো, এই জায়গা থেকে আমরা বলতে পারি প্রতি লিটারে এত গ্রাম ওএইচ মাইনাস রয়েছে। তাহলে প্রতি লিটার মানে 1 লিটার মানে কি 1000 মিলিলিটার দ্রবণে ওএইচ মাইনাস রয়েছে কত গ্রাম, 5.1 ইন্টু 10 টু দি মাইনাস 11 গ্রাম। তাহলে 1 মিলিলিটারে কত, আর অঙ্কে দেওয়া আছে কত মিলিলিটার বের করতে হবে 150 মিলিলিটারে কত হবে 5.1 10 টু দি মাইনাস 11 ইন্টু কত 150 ভাগ হবে 1000 গ্রাম, এত গ্রাম। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমার কাছে ওএইচ মাইনাস না চাইয়া এটা চাইতে পারতো Fe2 প্লাস কতটুকু রয়েছে, অথবা চাইতে পারতো FeOH2 কতটুকু রয়েছে, যে কোনোটাই চাইতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা এই ম্যাথটা টোটালটা উঠাই নাও, তারপরে নেক্সট আমি আরেকটা ম্যাথ করাবো। নেক্সট ম্যাথ খেয়াল করো, নেক্সট 2 নম্বর ম্যাথটা একটু খেয়াল করো। বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় CaF2 এটার সম্পৃক্ত একটা দ্রবণ দেওয়া আছে, যার মধ্যে ফ্লোরিন মাইনাসের ঘনমাত্রা মানটা দেওয়া আছে 6.55 ইন্টু 10 টু দি মাইনাস 3 গ্রাম আয়ন পার লিটার। এখন আমাকে বলছে KSP কত, ক্যালসিয়াম ফ্লোরাইডে KSP মানটা কত, এটা আমরা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এই ম্যাথটা একটু খেয়াল করো, KSP এর মানটা আমাদের বের করতে হবে, ফ্লোরিন মাইনাসের ঘনমাত্রা দেওয়া আছে। আচ্ছা এই গ্রাম আয়ন পার লিটার এটার মানেটা কি, এটা আমি একটু বলি। হ্যাঁ, যেহেতু এই জায়গায় ফ্লোরিন মাইনাস আয়নের মান দেওয়া আছে, হ্যাঁ 6.55 ইন্টু 10 টু দি মাইনাস 3, এই গ্রাম আয়ন পার লিটার। আর আমরা যদি এই জায়গায় যদি কোনো একটা যৌগ থাকতো তখন এটা কি হয়, মোল পার লিটার লেখা থাকে, তাই না? এই মোল পার লিটার আর গ্রাম আয়ন পার লিটার দুইটা কিন্তু সেম বিষয়। আমি আবার বলতেছি, একটু কনসেন্ট্রেশন দাও। যেহেতু ফ্লোরিন মাইনাস একটা আয়ন, এই ক্ষেত্রে এই কারণে এই জায়গায় গ্রাম আয়ন পার লিটার কথা বলা থাকে। এই গ্রাম আয়ন পার লিটার আর মোল পার লিটার দুইটা কিন্তু সেম বিষয়, কিন্তু এই গ্রাম আয়ন পার লিটার আর গ্রাম পার লিটার দুইটা কিন্তু সেম বিষয় নয়। আমি আবারও বলতেছি, গ্রাম আয়ন পার লিটার আর গ্রাম পার লিটার সেম বিষয় না। যেহেতু এই জায়গায় Fe2 প্লাস একটা আয়ন দেওয়া, এই কারণে তার ঘনমাত্রা মানকে মোল পার লিটার না বলে, যদি যৌগ হয় পূর্ণ যৌগ হয় তখন আমরা বলি মোল পার লিটার। যেহেতু এই জায়গায় একটা আয়ন, এই কারণে গ্রাম আয়ন পার লিটার বলা থাকে। এই গ্রাম আয়ন পার লিটার মোল পার লিটার দুইটা কিন্তু সেম কথা, কিন্তু গ্রাম পার লিটার কিন্তু সেম কথা না। যদি গ্রাম পার লিটার থাকতো তাইলে এই Fe2 মাইনাসের আণবিক ভর 19 দিয়ে ভাগ দিতে হইতো এই মানটাকে, তখন এই মানটা আসতো কি সে গ্রাম আয়ন পার লিটার অথবা মোল পার লিটার। আমি আবারও বলতেছি, যদি এই মানটা গ্রাম পার লিটার এককে থাকতো তাহলে এই মানটাকে আমরা এটার যে আণবিক ভর 19 দিয়ে ভাগ দিলে তারপরে এই গ্রাম পার লিটার কি গ্রাম আয়ন পার লিটার অথবা মোল পার লিটারে আসতো। কিন্তু গ্রাম আয়ন পার লিটার আর মোল পার লিটার দুইটা কি বিষয়, সেম বিষয়। এটা হচ্ছে আমাদের প্রথম বুঝতে হবে। ঠিক আছে, এটা বোঝা গেছে তো বিষয়টা? এবার আমরা ম্যাথটা সামনে আগাই। দেখো ক্যালসিয়াম ফ্লোরাইড, এটাকে যদি আমরা আয়নিত করি কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম 2 প্লাস 2F মাইনাস, এটা দ্রাব্যতায় আসলে S2S। আচ্ছা এখন দেখো ক্যালসিয়াম 2 প্লাসের ঘনমাত্রা কত S, ফ্লোরিন মাইনাসের ঘনমাত্রা কত 2S। কিন্তু অঙ্কে ফ্লোরিন মাইনাসের একটা ঘনমাত্রা মান দেওয়া আছে 6.55 × 3, এটা কি 2S হবে। যেহেতু ফ্লোরিন মাইনাসের ঘনমাত্রা 2S, তার মানে এই মানটাই কিন্তু 2S। S কি হবে, এই মানটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। 6.55 মাইনাস 3 ভাগ 2, 3.275 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 3, এত মোল পার লিটার। এবার দেখো আমরা KSP কি বলতে পারবো, Fe না তো, ক্যালসিয়াম 2 প্লাস এর ঘনমাত্রা আর কি ফ্লোরিন মাইনাসের ঘনমাত্রা স্কয়ার কি হবে S ইনটু 4S কিউব। তাহলে S এর মান কত 3.275
মানটা কত আসে দেখো, সরি এটা তো কিউব হবে, এটার কিউব দাও, শিফট কিউব অ্যান্সার ইন্টু 4, এটা মানটা আসবে 1.40, 1.40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত, 10 টু দি পাওয়ার মাইনাস 7, এত কি হবে মোল লিটার ইনভার্স 3। এটা একটু উঠে নাও ডিয়ার স্টুডেন্ট, আজকে এতটুকুই থাকবে, নেক্সট ক্লাসে আমরা আরো সামনে আগাবো ইনশাল্লাহ। আজকে এতটুকুই থাকবে, আল্লাহ হাফেজ।